নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে। তৃণমূলের মুষল পর্বে যুক্ত হচ্ছে একের পর এক পটভূমি। বিধানসভা থেকে লালবাড়ি অর্থাৎ কলকাতা পুরসভা, সেখান থেকে মূল তৃণমূল বনাম নতুন তৃণমূলের ছায়াযুদ্ধ শুরু হয়েছে দিল্লির হিসেব নিকেশে। এই চক্রব্যূহের পরিণতি কি হতে পারে? লড়াই এখন রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতি। এই সামগ্রিক রণক্ষেত্রের ওপর আমরা বিশেষ নজর রাখবো আজকে। চলছে তৃণমূলের মুষল পর্ব। 2026-এর নির্বাচনে ভরাডুবি, আর তারপরেই একের পর এক ধস নামছে তৃণমূলে। এবার একেবারে দু আধখানা দল। বিধানসভা থেকে লালবাড়ি অর্থাৎ কলকাতা পুরসভা, আর সেখান থেকে মূল তৃণমূল বনাম নতুন তৃণমূলের এই যে ছায়াযুদ্ধ, তার হিসেব নিকেশ কি শুধুমাত্র কলকাতায়, নাকি এর হিসেব নিকেশ চলছে দিল্লিতেও? জাতীয় রাজনীতিতে এর প্রভাব, এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা নজর রাখবো আমাদের আলোচনার দিকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার কাছে আসবো এবং যে বিষয়ে আজকের আলোচনা পর্ব, তৃণমূলের এই যে মুষল পর্ব, বিধানসভার মুষল পর্ব এবার কি তবে লালবাড়িতে, আর এর নেতৃত্বে কে রয়েছে? দেখো অপরূপা, আমরা জানি যে 24 ঘন্টা আগে তৃণমূল কংগ্রেসের যে ভাঙন, সেটা একদম হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের লেজিসলেটিভ পার্টি, অর্থাৎ যেটা বিধানসভায় যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের 80 জনের মধ্যে 58 জন তার দিকে রয়েছে এবং তাকে বিরোধী দলনেতা এবং বাকি 4 জনকে ডেপুটি লিডার এবং আরো একজনকে চিফ হুইপ করা হয়েছে। তো এগুলো আমরা জানি, কিন্তু এর পরের প্রশ্ন যেটা, সেটা কিন্তু যে এর পরে তৃণমূলের কি হবে। প্রথম হচ্ছে যে যা সিচুয়েশন, যে যদি আজকে আমরা দাঁড়িয়ে দেখি যে যেমন বিধাননগর পুর নিগম, বিধাননগর কর্পোরেশন থেকে পদত্যাগ করেছেন সেখানকার যিনি মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তিনি পদত্যাগ করেছেন। এবার 24 ঘন্টা আগে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, যে ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম, যিনি মেয়র কলকাতা পুরসভার পুর নিগমের যিনি মেয়র, তিনি পদত্যাগ করবেন, এর একটা জল্পনা শোনা গেছে। তাহলে কি লালবাড়িতেও এই এই তৃণমূলে যেটা বিধানসভায় হয়েছে, যে এখানেও কি কোথাও নতুন তৃণমূল আবার স্থান পাচ্ছে? এইটা কিন্তু রাজনৈতিক মহলে একটা জল্পনা অলরেডি শুরু হয়ে গেছে। কেন জল্পনা শুরু হয়ে গেছে? তার পেছনে অন্যতম কারণ হচ্ছে কুণাল ঘোষ। তিনি যেদিন এই বিধানসভায় মুষল পর্বটা হলো তৃণমূলের, সেদিন তিনি বলেছেন যে ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম সম্মানের সঙ্গে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে তিনি ইস্তফা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আর্জি জানিয়েছেন, তিনি সেটা মেনে নিয়েছেন। কিন্তু ববি হাকিম কিন্তু এখনো পর্যন্ত সেই ইস্তফাপত্র দেননি। তাহলে এখানেই প্রশ্ন, তাহলে কি ববি হাকিমের নেতৃত্বে আবার এরকম আরেকটা মুষল পর্ব লালবাড়িতে? তারও একটা কারণ আছে। কি কারণ? আমরা দেখলাম গত শনিবার দিন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে আক্রান্ত হলেন, সেই আক্রান্ত হওয়ার পরে যখন আমরা দেখলাম কলকাতার 2টি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে শোভন চট্টোপাধ্যায়কে দেখা গেল। হঠাৎ করে নির্বাচনে যিনি ছিলেন না, কোথাও ছিলেন না, হঠাৎ করে শোভন চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছন পিছন তিনি। তার মানে আগমন কেন, এইটা নিয়ে কিন্তু সকলের মনে একটা প্রশ্ন ছিল, হঠাৎ করে শোভনের কেন আগমন? যা জানা যাচ্ছে যে এই যে তৃণমূলের মুষল পর্ব হতে চলেছে, এটা আঁচ পাওয়ার পরে ববি হাকিম যে পদত্যাগ করতে পারেন সেটাও একটা আঁচ পেয়েছেন। তাই বিধানসভা যেটা চলেছে কলকাতা পুরসভা ধরে রাখতে, তাই যে সমস্ত মেয়র পরিষদ ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, কিন্তু কাউন্সিলর সকলে রয়েছেন। এই কাউন্সিলরদের যদি একত্রিত করে ববি হাকিম পদত্যাগ করে শোভন চট্টোপাধ্যায়কে মেয়র করার একটা পরিকল্পনা রয়েছে, যেটা হচ্ছে মমতাপন্থী সকলের মধ্যে। তো এই জায়গাটা থেকেই এখন প্রশ্ন
হঠাৎ করে কুণাল ঘোষ এই কথাটা বললেন যে সম্মানের সঙ্গে ববি হাকিম পদত্যাগ করতে চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে মান্যতা দিয়েছেন, কিন্তু 24 ঘন্টা হওয়ার পরেও কিন্তু কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করলেও ববি হাকিম পদত্যাগ করেনি। তাহলে একেবারে মানে আমাদের এই রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি ববি হাকিমের সঙ্গে ববি হাকিম কি তাহলে আবার ওই বিধানসভার মতন তিনিও কি কোনো একটা মুষল পর্ব চালাবেন? কারণ এই মুষল পর্বের পেছনে বিধানসভার অন্যতম কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুম প্রত্যেকের একটাই বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দাদাগিরি তারা মানবেন না। আর আমরা জানি নির্বাচনের আগে কেন বেশ কয়েক বছর ধরে এই ববি হাকিম এবং অভিষেক ব্যানার্জির যে লবি, এই লবি অহিনকুল সম্পর্ক ছিল। আমরা জানি যে গত বছর খানেক বা বছর দেড় দুয়েক আগে একটি ঘটনা, যে ববি হাকিমের যিনি ওএসডি ছিলেন তার বিরুদ্ধে নাকি বিভিন্ন জায়গায় টাকা তোলার অভিযোগ উঠেছিল, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে টাকা তোলার কথা বলা হয়েছিল। তাই নিয়ে একটি থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল, এবং তখন ববি হাকিম কিন্তু এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখনকার মতন পুরো বিষয়টিকে পরিস্থিতিটিকে সামলেছিলেন। তো এই জায়গাতে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ববি হাকিমের সম্পর্ক কিন্তু আমরা জানি যে কি অবস্থা, ওপর খুব ভালো সম্পর্ক, কিন্তু এই মানে ক্ষমতা দখলের লড়াইয়ে কিন্তু একটা অহিনকুল সম্পর্ক চিরকালই ছিল। তো সেই জায়গাটায় যদি তৃণমূলে থাকতে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই সরাতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কেউ মানতে চাইছেন না। তাহলে কি ববি হাকিম 24 ঘন্টা হয়ে গেলে পদত্যাগ করলেন না, কুণাল ঘোষ করলেন, তাহলে কি কুণাল ঘোষ এটা কুণাল ঘোষকে দিয়ে এটা বলিয়ে দেওয়া হলো যাতে উনি পদত্যাগ করে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আসা যায় মেয়র পদ হিসেবে? এটা একটা বড় প্রশ্ন। একদম। আমরা এই বিষয়ে একটু দর্শকদের সামনে নিয়ে আসব কুণাল ঘোষের সেই বক্তব্য ববি হাকিম এবং মেয়র পদ নিয়ে, তিনি ঠিক কি বলেছেন। এটা একেবারে বলতে পারবো না, কারণ ফিরহাদ হাকিম মাননীয় মেয়র তিনি কিন্তু নিজে থেকেই ইস্তফা দেওয়ার অনুমতি চেয়েছিলেন মাননীয় দলনেত্রীর কাছে। তিনি বলেছিলেন যে কাজ করতে দেওয়া হচ্ছে না, আমি সম্মানজনকভাবে বেরিয়ে যেতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করেছিলেন, কিন্তু তারপরে বলছেন ডিফার্ম করে দিচ্ছে, এরপর আরও অসম্মান হবে, একটা সম্মান নিয়ে বেরোতে চাই। তারপর আজকে নবান্নে যে বৈঠক হয়েছে সেখানেও স্পষ্ট ইঙ্গিত বলা হয়েছে যে কলকাতা পুরসভা তো কার্যত ডিফাল্ট। তো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ফিরহাদ হাকিম একটা সম্মানজনক এক্সিট চান, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করেছিলেন। আর যখন রাজ্য সরকার কাজ করতে দিচ্ছে না এবং মেয়রকে এড়িয়ে কমিশনারকে দিয়ে কাজ করা হচ্ছে ডিফাল্ট, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে ইস্তফা দেওয়ার সম্মতি, মানে তার আর্জিতে সম্মতি দিয়েছে। দাদার কাছে আবারও আসবে এই আলোচনায় যে কুণাল ঘোষ হঠাৎ করে আগবাড়ি এসে বলছেন যে ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা অব্যাহতি চাইছেন এবং তার অনুমতি দলনেত্রী দিয়ে দিয়েছেন, কারণ তাদের অভিযোগ যে রাজ্য সরকার কাজ করতে দিচ্ছেন না মেয়রকে, কমিশনারকে দিয়ে কাজ করানো হচ্ছে, কার্যত পৌরসভার কাজ নিয়ে উঠছে প্রশ্ন। কিন্তু এই যে একটা ওয়ার্ড যে সম্মান নিয়ে বেরিয়ে যেতে চাইছেন ফিরহাদ হাকিম, কেন? একের পর এক দুর্নীতি যখন সামনে উঠে আসছে, তাহলে পৌরসভারও কি অনেক দুর্নীতি রয়েছে যেখান থেকে সম্মান নিয়ে আগে ভাগে অব্যাহতি চাইছেন একেবারে উচ্চ পদে আসীন ব্যক্তিত্বরা? দাদা, সেগুলো রয়েছে, সেগুলোর থেকে বড় জিনিস হচ্ছে এখানে পলিটিক্সটা। এটা কেন বললেন কুণাল ঘোষ, কখন বললেন, এটা আসতে হবে। কুণাল ঘোষ এই কথাটা কখন বললেন? যখন তৃণমূলে মুষল পর্ব হয়ে গেল, মোটামুটি বিধানসভায় সব হয়ে গেল, আর এই বিধানসভায় স্পিকার যখন বিরোধী দলনেতাকে মান্যতা দেওয়ার আগে নবান্নে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন হাওড়া, উত্তর, দক্ষিণ 24 পরগনার যে সমস্ত বিধায়ক রয়েছেন তারা এবং কলকাতার বিধায়ক। তাদের মধ্যে কিন্তু বন্দরের বিধায়ক হিসেবে কিন্তু ববি হাকিম উপস্থিত ছিলেন। তো সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ববি হাকিমকে মেয়র বলে সম্বোধন করেছেন, মেয়র সাহেব সম্বোধন করেছেন, এবং যথেষ্ট সম্মানের সঙ্গে বেশ কিছু কথা বলেছেন। সেই সঙ্গে তিনি চায়ের অফার করেছেন। এই চায়ের অফারটা নাকি রাজনৈতিক মহল বা বিভিন্ন সূত্র থেকে যে জানা যাচ্ছে
এই চায়ের অফারটা মমতা বন্দ্যোপাধ্যায় না পাসান, এবং তারপরেই কিন্তু কুণাল ঘোষকে দিয়ে এই যে ববি হাকিমের সম্মানজনক পদত্যাগ এটা উড়িয়ে দেওয়া হলো। কিন্তু এই বলার পরেও আমরা যখন এই প্রতিবেদন মানে আলোচনা করছি, এই প্রতিবেদন করছি, তখনও পর্যন্ত কিন্তু ববি হাকিম পদত্যাগ করেননি। তাহলে প্রশ্ন যে তাহলে কি এরপরে ওই বিধানসভার পরে কলকাতার লাইব্রেরির লড়াইয়ে তৃণমূলের মুসল পর্ব এখানেও শুরু হবে, আর সেটা কি ববি হাকিম নেতৃত্ব দেবে? এটাই রাজনৈতিক মহলের প্রশ্ন। একদম। পরবর্তী প্রশ্নে আসবো। এই যে লালবাড়ির লড়াই খানিকটা তো শুরু হয়েই গেছে এবং সেই লড়াই তো আগামীতে সময় বলবে, উত্তর দেবে, কিন্তু এই লালবাড়ির পর কি এবার মিশন দিল্লি? কারণ যদি আমরা দিল্লির রাজ্যসভার 2 কক্ষের দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রে ওই 2 কক্ষেও কি এই ধরনের কোনো ফর্মুলা তৈরি হচ্ছে যেটা আমরা শুধুমাত্র কলকাতা নয়, রাজ্য ছাড়িয়ে সেটা জাতীয় রাজনীতিতে প্রবেশ করছে? একদম একদম। এই লালবাড়ির পাশাপাশি কিন্তু আরো একটা জিনিস, সেটা হচ্ছে এরপরে হচ্ছে দিল্লির লড়াই। 1-2 দিনের মধ্যে কিন্তু এই অর্থাৎ শনিবারের মধ্যে মোটামুটি এই লালবাড়ির লড়াই কি হতে চলেছে জানা যাবে। এর পাশাপাশি তারপরেই আগামী সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার কথা। তো দিল্লিতেও কিন্তু এরপরে মিশন দিল্লি, অর্থাৎ এই মিশন দিল্লি কিসের জন্য? না তৃণমূলের মিশন দিল্লি। কি হবে সেখানে? না আমরা জানি, এর আগে প্রতিবেদন আমরা করেছিলাম যে তৃণমূলের ইতিমধ্যেই যদি দেখি যে চিফ হুইপ যিনি আছেন তিনি হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার আগে কাকুলি ঘোষ দস্তিদার ছিলেন। নির্বাচনের পরেই কাকুলি ঘোষ দস্তিদার কে সরিয়ে দেওয়া হয় সেই জায়গা থেকে, এবং কাকুলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু বিস্ফোরক কথাবার্তা বা বিস্ফোরক মন্তব্য করেছেন। এসব নিয়ে কল্যাণ ব্যানার্জি সম্পর্কে স্পিকারকে তিনি চিঠি দিয়েছেন যে তিনি তার বিহেভিয়ার সম্পর্কে মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করে না সেই নিয়ে। শুধু তাই নয়, কাকুলি ঘোষ দস্তিদার শুভেন্দু অধিকারীর যে বৈঠক হয়েছিল নদিয়ায়, সেখানে তিনি গেছিলেন এবং তিনি বলেছেন যে এরকম মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে তিনি খুব খুশি, এবং অনেকদিন পরে তিনি নানান সমস্যা নিয়ে কথা বলতে পারলেন, এলাকার উন্নয়নের কথা। শুধু তাই না, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেয়া হয়েছে সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। এইখানটাতেই প্রশ্ন, তাহলে এই যে মিশন দিল্লি, অর্থাৎ তৃণমূলের 29 জন সাংসদ লোকসভায়, এই 29 জন সাংসদ লোকসভায় এবং রাজ্যসভায় 13 জন সাংসদ, যদি 29 জনের মধ্যে একজন, অর্থাৎ আমরা যদি দেখি বসিরহাটের যিনি হাজি নুরুল, তিনি তার মৃত্যু হয়েছে, 28 জন রয়েছে, তাহলে এই 28 জনের যদি 1/3 হয়, ওই 16, 17, 18 ম্যাক্সিমাম হবে। তো এর মধ্যে 12 জন, এর আগের প্রতিবেদন আমরা করেছিলাম আগের সপ্তাহে, 12 জন ইতিমধ্যে কিন্তু পা বাড়িয়ে রয়েছে যে তারা তৃণমূল ছেড়ে অন্য কোনো দলে যোগদান করতে পারে বা দল ছাড়তে পারে। এখন যা সিচুয়েশন, তাতে প্রায় 19 জন সাংসদ তারা যদি ওই স্পিকারের কাছে ঠিক আবার এই বিধানসভার মতো মুসল পর্বে চিঠি দেয়, তখন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কিন্তু থাকছে না। তখন কিন্তু তারা এই 19 জন সাংসদ যদি একটা চিঠি লিখে জানায় যে আমাদের সর্বসম্মতি ক্রমে আমরা এই কি বলে চিফ হুইপ নির্বাচিত করছি অন্য কাউকে, তাহলে কিন্তু স্পিকার যদি সেটাকে মান্যতা দেন, সেখানেও কিন্তু তার একটা মুসল পর্ব হবে। একই জিনিস হবে ওই 13 জন রাজ্যসভার যে সাংসদ রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু একই জিনিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 8ই জুন দিল্লিতে যাওয়ার কথা, রাহুল গান্ধীর সাথে দেখা করবেন, সোনিয়া গান্ধীর সাথে দেখা করবেন। কিন্তু রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মূল বিষয় নাকি তিনি দল বাঁচাবেন, এখন রাজনৈতিক মহলে সেটাই বড় প্রশ্ন। অর্থাৎ একদিকে হচ্ছে বিধানসভার মুসল পর্ব হয়ে গেল, এরপরে কলকাতার লালবাড়ির মুসল পর্বে কি হবে সেটা, এবং তারপরের সপ্তাহে হচ্ছে লোকসভা এবং বিধানসভা যারা রয়েছে তারা কি করবে, এটাই এখন রাজনৈতিক মহলের কাছে বড় প্রশ্ন। একদম। কিন্তু এর সবকিছুর শেষে, সর্বশেষে যে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে তৃণমূলের এই যে দলীয় প্রতীক, তৃণমূলের যে প্রতীক, এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ হচ্ছে ফান্ড। এই প্রতীক এবং ফান্ড তাহলে কাদের হাতে থাকবে? এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন, কারণ এই সমস্ত বিষয়টাকে কেন্দ্র করে ঘুরছে যেটা। এর পাশাপাশি এরপরে যদি এই যে মুসল পর্ব চলছে, এর পরে যেটা, সেটা হচ্ছে একদম শেষ প্রান্তে গিয়ে যে যদি এই মুসল পর্ব চলতেই থাকে, তাহলে
তৃণমূলের প্রতীক নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা যাবে যে কারা তৃণমূল, মূল তৃণমূল কারা, তাদের সংখ্যা বেশি। এবং একদিকে যেমন বিধানসভা, তেমন অন্যদিকে লোকসভা আছে, বা আমরা যদি দেখি রাজ্যসভা আছে, সেখানেও কিন্তু প্রশ্নটা উঠতে শুরু করবে যে তাহলে তৃণমূলের যে প্রতীক ঘাস ফুল, সেই জোড়া ফুল, ঘাসের উপর জোড়া ফুল যে প্রতীক, সেই প্রতীক কাদের দখলে যাবে? কারণ আমরা জানি যে একদিক হচ্ছে এনসিপি, শরদ পাওয়ার তার ভাই অজিত পাওয়ারের নেতৃত্বে আমরা দেখেছিলাম মহারাষ্ট্রে কি হয়েছিল, তার আগে একনাথ শিন্ডের নেতৃত্বে কি হয়েছিল, এবং শিবসেনা ভেঙে গিয়ে তাদের প্রতীক কিন্তু একনাথ শিন্ডের যে গোষ্ঠী তারা পেয়েছে। তো এক্ষেত্রেও কি তাই হওয়ার সম্ভাবনা আছে? এইটাও কিন্তু একটা রাজনৈতিক মহলে বড় প্রশ্ন। সেই সঙ্গে বড় প্রশ্ন হচ্ছে সব শেষে গিয়ে এত টাকা তৃণমূলের সব থেকে প্রথম যদি বিজেপির ফান্ড হয় সারা ভারতবর্ষের মধ্যে, তারপরেই কিন্তু মোটামুটি তৃণমূলের কাছে কিন্তু সব থেকে বড় ফান্ড রয়েছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে 2024-25 আর্থিক বছরে তৃণমূল কংগ্রেসের মোট আয় হচ্ছে 219.35 কোটি, আর 2023-24 হচ্ছে 646.39 কোটি। এটা যেমন একদিকে, তেমন বন্ডের মাধ্যমে এই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ADR, এদের যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দেশ জুড়ে বিজেপির পর সব থেকে লাভবান তৃণমূল কংগ্রেস। বন্ডের মাধ্যমে তারা পেয়েছিল 1592.52 কোটি টাকা, এবং তারও একটা হিসেব কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো রয়েছে। এবং 2024-25 সালে যে ইলেকট্রাল বন্ড এবং অন্যান্য ভাবে যে তৃণমূল যা টাকা পেয়েছে, সেখানে কিন্তু একটা বিরাট টাকা, প্রায় 184 কোটি টাকা ইলেকট্রাল বন্ড, এবং যার মধ্যে 153.5 কোটি টাকা আসছে বিভিন্ন ট্রাস্ট থেকে। তো এই জায়গা থেকে 2025-26 সালে এখন যা দেখা যাচ্ছে, তৃণমূলের সমস্ত খরচাপাতি বাদ দিয়ে তৃণমূলের মূল ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে কম করে 5 থেকে 700 কোটি টাকা থাকার কথা। এই 5 থেকে 700 কোটি টাকা এইটা কোন গোষ্ঠীর কাছে যাবে, এটাই কিন্তু বড় প্রশ্ন। এবং আগামী দিনে লড়াই কিন্তু শেষ লড়াই হবে এক প্রতীক, আর দ্বিতীয় হচ্ছে এই তহবিল। আমরা এখন সেদিকেই নজর রাখবো যে এই পরিস্থিতি কোন দিকে যায়। অপূর্ব, একদম। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস, এবং আজকের আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 3-4টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যা এই মুহূর্তে রাজ্য রাজনীতির একেবারে হট টপিক বলা যেতে পারে। রাজ্যে এই মুহূর্তে 2026-এর নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর তারপরে একেবারে তৃণমূল কংগ্রেসের কার্যত মাথায় বাজ পড়ার দশা। খণ্ড বিখণ্ডিত ইতিমধ্যেই কিন্তু তৃণমূল, দুপক্ষই বলছে, দাবি করছে যে তারা আসল তৃণমূল, কিন্তু এক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিছু নিয়ম থাকে, সেই নীতি থাকে, সেই নীতি নিয়ম অনুযায়ী এবার কারা আসল তৃণমূলের প্রতীক এবং ফান্ডের অধিকারী হবে সে বিষয়ে যেমন নজর থাকবে, ঠিক তেমন ভাবেই থাকবে যে রাজ্য ছাড়িয়ে এই যে বিষয়, এই বিষয় কোথাও জাতীয় রাজনীতিতে গিয়েও কি একটা অন্য সমীকরণ তৈরি করছে, যার শুরু হয়তো ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এই সার্বিক বিষয়ে কিন্তু নজর আমাদের থাকবে। এই মুহূর্তে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।